দুর্নীতির কারণে অনেক অর্জন ম্লান হয়ে যাচ্ছে, মন্তব্য স্থানীয় সরকার মন্ত্রীর। 90% সরকারি সেবা ডিজিটালাইজ করতে চায় সরকার। এবং পিকের সঙ্গী 83 জন, পাচারের অর্থ গেছে ভারত, সিঙ্গাপুর, কানাডা। আসসালামু আলাইকুম। বিজয় বার্তায় আমন্ত্রণ জানাচ্ছি আমি কনুজ শিকদার। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। দুর্নীতির কারণে সরকারের অনেক অর্জন ম্লান হয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোহাম্মদ তাজুল ইসলাম। দুপুরে রাজধানীর কারওয়ান বাজারের ওয়াসা ভবনের বুড়িগঙ্গা হলে বিল কালেকশন অ্যাওয়ার্ড 2019-20 অনুষ্ঠান শেষে তিনি একথা বলেন। তাজুল ইসলাম বলেন, সকালের অংশগ্রহণ থাকলে যে কোনো সমস্যার সমাধান করা সহজ, যার বড় উদাহরণ রাজধানীতে ডেঙ্গুর প্রাদুর্ভাব নিয়ন্ত্রণ। অনুষ্ঠানে ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক তাকসিম এ খান জানান, ঢাকা ওয়াসা 24 ঘন্টায় 264 কোটি লিটার পানি উৎপাদন করে, যা দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশের তুলনায় অনেক বেশি। 90% সরকারি সেবা ডিজিটালাইজ করার লক্ষ্য নিয়ে কাজ করছে সরকার বলে জানিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। সকালে আগারগাঁও আইসিটি টাওয়ারে বিসিসি মিলনায়তনে ডিজিটাল বাংলাদেশের এক যুগপূর্তি উপলক্ষে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। প্রতিমন্ত্রী জানান, সবার জন্য ইন্টারনেট সেবা নিশ্চিতে কাজ চলমান রয়েছে। 2008 সাল থেকে বিগত 12 বছরে আইসিটি খাতে 15 লাখের বেশি তরুণ তরুণীর কর্মসংস্থান হয়েছে। 2021 সালের ডিসেম্বরের মধ্যে এই সংখ্যা 20 লাখে পৌঁছবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি। এটা কিন্তু কোনোভাবে আমরা এনআরবি গ্লোবাল ব্যাংক ও রিলায়েন্স ফাইন্যান্স লিমিটেডের সাবেক ব্যবস্থাপনা পরিচালক প্রশান্ত কুমার হালদারের সঙ্গে বিদেশে অর্থ পাচারে সহযোগিতা করেছেন আরও 83 জন। এসব অর্থ পাচার করা হয়েছে ভারত, সিঙ্গাপুর ও কানাডায়। আজ হাইকোর্টে এই সংক্রান্ত একটি প্রতিবেদন জমা দিয়েছে বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট। এর আগে গত সোমবার দুদকের জব্দ করা 769 কোটি টাকার বিষয়ে পিকে হালদারের সহযোগী বাসুদেব ব্যানার্জি ও পাপিয়া ব্যানার্জিকে জিজ্ঞাসাবাদের জন্য কথা থাকলেও দুদকে হাজির হননি কেউই। ঢাকার শীর্ষ সন্ত্রাসী 7 স্টার গ্রুপের সদস্য পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে 6 জনকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। অভিযোগের ভিত্তিতে রাজধানীর যাত্রাবাড়ি, মতিঝিল, তুরাগ ও পল্টন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। সকালে ডিএমপি মিডিয়া সেন্টারের এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান অতিরিক্ত পুলিশ কমিশনার AKM হাফিজ আক্তার। কিন্তু বড় একটা চক্র, 8-10 জনের একটা চক্র। এই চক্র যারা করে এরা 3টা ভাগে ভাগ হয়ে 3টা ধাপে তারা বিভিন্ন এই ধরনের প্রতারণা করে থাকে। এসব এলাকায় অভিযান পরিচালনা করে আমরা প্রথমে যে এই গ্রুপের যে প্রধানের নাম বেলাল খান, প্রথমে বেলাল খানকে গ্রেপ্তার করি। গত 24 ঘন্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে 21 জন মারা গেছেন। একই সময় শনাক্ত হয়েছেন 578 জন। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো 7,883 জনে এবং মোট আক্রান্তের সংখ্যা 5,27,063 জন। স্বাস্থ্য অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এছাড়া আরও 633 জন সহ এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন 4,71,756 জন। জননেত্রী শেখ হাসিনার বলিষ্ঠ ভূমিকার কারণে দেশে কোভিড-19 নিয়ন্ত্রণে এসেছে বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক। দুপুরে আবদুল্লাপুরে আইচি হাসপাতালের 25 বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। এ সময় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঢাকা 18 আসনের সাংসদ হাবিব হাসান, ওয়ার্ড কাউন্সিলর আফসার উদ্দিন খান সহ অন্যরা। সরকারি নির্দেশনা অনুযায়ী গ্যাস সংযোগ বন্ধের কথা থাকলেও ব্রাহ্মণবাড়িয়ায় প্রতিদিনই নতুন গ্যাস সংযোগ দেয়া হচ্ছে। মাইলের পর মাইল বসানো হচ্ছে নতুন লাইন। ফলে ভোগান্তিতে রয়েছেন বৈধ সংযোগ নেওয়া গ্রাহকরা। আর প্রতি মাসে সরকার হারাচ্ছে কোটি টাকা রাজস্ব। গ্যাস বিতরণকারী কর্তৃপক্ষ বাখরাবাদ অসহায় পড়েছে অবৈধ গ্যাস সংযোগকারী সিন্ডিকেটের কাছে। এদিকে নতুন করে গ্যাস সংযোগ প্রদান বৈধ করে দেওয়ার দাবি বঞ্চিতদের। ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি খায়রুল কবিরের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। 2013 সালের পর থেকে সারা দেশে নতুন করে গ্যাস লাইন সংযোগ দেয়া বন্ধ করে দিয়েছে সরকার।
তবে সরকারি নির্দেশনা অমান্য করে প্রতিদিনই নতুন সংযোগ দিয়ে যাচ্ছে প্রভাবশালী একটি সিন্ডিকেট, যাদের কাছে নাজেহাল হয়েছেন বাখরাবাদের অনেক কর্মকর্তা। এতে অবৈধ সংযোগের স্বর্গরাজ্য হয়ে উঠেছে ব্রাহ্মণবাড়িয়া। ব্রাহ্মণবাড়িয়া শহর থেকে বিশ্বরোড পর্যন্ত কুমিল্লা সিলেট মহাসড়কের প্রায় 10 কিলোমিটার পথের দুপাশে এবং দক্ষিণ দিকে রামরাইল পর্যন্ত যত গ্রাম আছে সবখানেই গ্যাসের লাইন সম্প্রসারিত হয়েছে। এই অবৈধ লাইন থেকে শত শত বাড়িঘরে গ্যাস সংযোগ দেয়া হচ্ছে, যার ফলে ভোগান্তিতে পড়ছে বৈধ সংযোগ নেওয়া গ্রাহকেরা। এদিকে ব্রাহ্মণবাড়িয়া প্রাকৃতিক গ্যাসের উৎপত্তি স্থল হলেও গ্যাস সংযোগ না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করেছে সাধারণ মানুষ। নতুন করে সংযোগ বৈধ করে দেওয়ার দাবি তাদের। 4 কোটি টাকার একটা সিন্ডিকেট করে অবৈধ গ্যাস প্রদান করে মানুষকে হয়রানি করছে। পৌর এলাকার আশেপাশে অনেক জায়গায় অবৈধ লাইন আছে, তাদেরকে যারা সিন্ডিকেট করে এই লাইনগুলো প্রদান করছেন তাদেরকে সরকারি আইনের আওতায় এনে তাদেরকে বিচার প্রদান করার জন্য আমি বিশেষভাবে অনুরোধ। ব্রাহ্মণবাড়িয়ায় গ্যাসের সবচেয়ে বেশি অবৈধ সংযোগ হয়েছে সদরের সুইলপুর ইউনিয়নে। অভিযোগ রয়েছে ঠিকাদার না হয়েও নিজের ইউনিয়নে ইচ্ছেমতো সংযোগ দিয়েছেন 8 নং ওয়ার্ডের ইউপি সদস্য মহসিন খন্দকার। এই ইউনিয়নে প্রায় 800 লাইন দেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। গ্যাস আনবো, বৈধ গ্যাস আনবো, সবাই নিতে প্রস্তুত নিয়ে আমরা বলছি প্রস্তুত। তা আমরা প্রতি লাইজারে আমরা 60,000 টাকা দিছি প্রথম, আবার 70,000 টাকাও নিচ্ছে, কেউ আবার ড্যামারেজ গেছে, আবার 1 লাখ টাকাও গেছে। নেওয়ার পরে হঠাৎ করে একদিন ম্যাজিস্ট্রেটের লাইন কেটে দিল। গ্যাস কিছু আবার অনেকদিন পর কইছে আবার টাকা লাগবে, তোমরা গ্যাস দিয়ে তুমি এবার জনগণের টিকা সমিতিতে গ্যাসের টাকা তুলে নিছে, কোনো দিছে না। তবে এই অভিযোগ অস্বীকার করেছেন মহসিন খন্দকার। 2013-15-তে আমার ওই ভাই হাবিব এবং শামীম ভাই এদের মাধ্যমে কিছু কাজ হয়েছিল বৈধতাভাবে, এবং তারপর থেকে আমার জানা মতো আর কোনো গ্যাস সেক্টরের সাথে আমি জড়িত না। এ বিষয়ে কথা বললে বাখরাবাদ গ্যাস বিতরণ কেন্দ্রের এই কর্মকর্তা জানান, অবৈধ সংযোগের বিরুদ্ধে তারা সর্বদাই তৎপর। সরকার ঘোষণা না দেয়া পর্যন্ত নতুন কোনো সংযোগ দেয়া যাবে না। বিষয়টা হলো লাইন মানে গ্যাস ছাড়ার এখতিয়ার আসলে সরকারের ঊর্ধ্বতন মহল। তারা যদি নতুন করে গ্যাস সংযোগ ছাড়ে, আবার নতুন করে গ্যাস সংযোগ প্রদানে যদি অনুমতি দেয়, দেন আমরা পর্যায়ক্রমে এই লাইনগুলো বৈধ বলতে হলো কাস্টমার যাদের ডিমান্ড পরিশোধ আছে, যাদের বিল বই কোনো না কোনোভাবে পেয়েছে, সেগুলো অগ্রাধিকার পাবে। কিন্তু যে লাইনগুলো তারা বসেছে সেই লাইনগুলো অতি নিম্নমানের। বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি এখন পর্যন্ত 23টি অবৈধ গ্যাস লাইন ও 5,000 অবৈধ গ্রাহক চিহ্নিত করলেও বাস্তবে এ সংখ্যা অনেক বেশি বলছেন স্থানীয়রা। একদিকে কর্তৃপক্ষ অবৈধ লাইন চিহ্নিত করছে, অন্যদিকে মাইলের পর মাইল নতুন লাইন বসিয়ে সংযোগ দেয়া হচ্ছে। এতে প্রতি মাসে সরকার কোটি টাকার রাজস্ব হারাচ্ছে। প্রাণ কিশোর, বিজয় টিভি, নিউজ ডেস্ক। চলতি শৈত্যপ্রবাহ আরও 2 দিন অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়াবিদরা জানান, 2 দিন শৈত্যপ্রবাহ অব্যাহত থাকার পর ধীরে ধীরে বাড়বে তাপমাত্রা। চলতি মাসে সাধারণত শীত থাকলেও শৈত্যপ্রবাহ চলমান এলাকার বাইরে খুব বেশি জায়গায় ছড়াবে না বলেও ধারণা করছেন তারা। এদিকে গত কয়েকদিন ধরে তাপমাত্রা কম থাকায় ঢাকায়ও কিছুটা ঠান্ডা পড়েছে। আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 13.6 ডিগ্রি সেলসিয়াস। ঝালকাঠি জেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে পরিচিতি সভায় ভার্চুয়ালি সংযুক্ত হয়ে বক্তব্য রাখেন কেন্দ্রীয় আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও 14 দলের সমন্বয়ক আমির হোসেন আমু। সভায় কেন্দ্রে অনুমোদিত পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটির নাম ঘোষণা করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খান সাইফুল্লাহ পনির। গত 1 জানুয়ারি নবীন প্রবীণের সমন্বয়ে গঠিত ঝালকাঠি জেলা আওয়ামী লীগের 75 সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটির অনুমোদন দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ঝিনাইদহ এবং চট্টগ্রামে পৌরসভা নির্বাচনে যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে সেটির সাথে মেয়র প্রার্থীর কোনো সংশ্লিষ্টতা নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া 3 আসনের সাংসদ মাহবুব উল আলম হানিফ। সকালে কুষ্টিয়া পৌরসভার সরকারি কলেজ কেন্দ্রে ভোট প্রদান শেষে এ কথা বলেন তিনি। হানিফ বলেন, শুরুর দিকে বিএনপির প্রার্থী নেতারা ভোট সুষ্ঠু হচ্ছে বললেও সন্ধ্যায় যখন লজ্জাজনক পরাজয় হয় তখন বলেন ভোটে কারচুপি হয়েছে। জনবিচ্ছিন্ন এই দলের সরকারের বিরুদ্ধে কথা বলতেই হবে, তাই তারা কোনো ইস্যু না পেয়ে নানান মিথ্যাচার করে। 2018 সালের নির্বাচনে জাতীয় সংসদ নির্বাচনে দেখা যায়, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম সাহেব ওনার ঠাকুরগাঁও নির্বাচনী এলাকায় ভোট প্রদানের সময় এবং উনি ওখানে 3 দফা সাংবাদিকের সঙ্গে কথা বলেছেন এবং প্রত্যেকবারই উনি বলেছেন নির্বাচন অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণভাবে হচ্ছে।
সন্ধ্যায় যখন নির্বাচনের ফলাফল দেখলেন যে ওদের লজ্জাজনক পর্যায়ে, তখনই কিন্তু ওনার সুর পাল্টে গেলেন। তখন বললেন না, ভোট নিয়ে কারচুপি হয়েছে। তাদের একটাই মতামত হচ্ছে, নির্বাচনের ফল যদি তার অনুকূলে যায় তাহলে নির্বাচন সুষ্ঠু, আর নির্বাচনে পরাজয় হলেই নির্বাচনে কারচুপি হয়েছে এই জন্য অভিযোগ করেন। কুয়াশা আর ঠান্ডায় থমকে দাঁড়িয়েছে উত্তরের সীমান্তবর্তী লালমনিরহাটের জনজীবন। হিমালয় পর্বতের নিকটবর্তী হওয়ায় এ জেলায় ঠান্ডার প্রকোপ তুলনামূলক বেশি। তীব্র শীতের কারণে প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছে না লোকজন। বেশি ভোগান্তিতে পড়েছেন বয়স্ক ও শিশুরা। যাত্রী কম থাকায় যান চলাচলও কমে গেছে। এদিকে প্রচণ্ড ঠান্ডায় নাজেহাল হয়ে পড়েছে ছিন্নমূল ও খেটে খাওয়া মানুষজন। অনিচ্ছা সত্ত্বেও কাজের খোঁজে বাইরে যেতে হচ্ছে তাদের। অন্যদিকে দেখা দিয়েছে ঠান্ডাজনিত নানা রোগ ব্যাধি। খুব ঠান্ডার জন্য বেড়বার পাই না, ঘরে ঘরে বসি থাকি। ঠান্ডার জন্য তো আমরা যে কামলা কিষেন পাচ্ছি না, এখন তো যে মানুষ আগুনতে পাইতেছে, এখন কামে কেউ যাইতে চাচ্ছে না। এটাই তো আমাদের এখন বিরাট সমস্যা হয়ে দাঁড়ায়। খুব ঠান্ডা পড়তেছে, কুয়াশা খুব। আমি এই যে ঠান্ডায় কাজ করতেছি বৃদ্ধ লোক, এখন আমার গায়ে বস্ত্র নাই, আর নাই, ভালো নাই। তারপরে এখন ওই যে নদী এলাকায় এখন বাড়িঘর ভাঙে গিয়েছে। চুয়াডাঙ্গার যাদবপুর এলাকা থেকে ৮ কেজি গাঁজা সহ জিনারুল হোসেন নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব। ভোরে সদর থানাধীন সরোজগঞ্জ যাদবপুরের একটি ফিলিং স্টেশনের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে র্যাব ৬-এর কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার কামাল উদ্দিনের নেতৃত্বে ওই স্থানে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। কিশোরগঞ্জের কটিয়াদীতে রাস্তা পারাপারের সময় আবদুল্লাহ নামে এক শিশুর মৃত্যু হয়েছে। দুপুরে আচমিতা ইউনিয়নের বানিয়াগ্রাম বাজারে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানায়, বানিয়াগ্রাম বাজারে শিশু আবদুল্লাহ রাস্তা পার হতে গেলে কটিয়াদী থেকে আসা একটি দ্রুতগামী বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এদিকে বিক্ষুব্ধ জনতা বাসটি ভাঙচুর করে রাস্তা অবরুদ্ধ করে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে নিহতের মরদেহ উদ্ধার করে। ঝালকাঠির কাঠালিয়া উপজেলার বিষখালী নদীর তীরে প্রাকৃতিকভাবেই জেগে ওঠে নয়নাভিরাম ছৈলার চর। চরটিতে পর্যটন খাতের ব্যাপক সম্ভাবনা থাকলেও প্রতিকূল যাতায়াত ব্যবস্থা ও নিরাপত্তার অভাবসহ রয়েছে নানা সংকট। এদিকে এত সব সংকট উপেক্ষা করেই প্রকৃতির নয়নাভিরাম দৃশ্য দেখার জন্য দূর দূরান্ত থেকে ছুটে আসেন পর্যটকরা। তাদের দাবি, পৃষ্ঠপোষকতা পেলে চরটি দক্ষিণাঞ্চলের অন্যতম পর্যটন কেন্দ্র হিসেবে স্বীকৃতি পাবে। ঝালকাঠির নলসিটি প্রতিনিধি HM নাসির উদ্দিন আকাশের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। দক্ষিণ বঙ্গোপসাগর থেকে মাত্র ৬০ কিলোমিটার উত্তরে ঝালকাঠির কাঠালিয়া উপজেলার সদর ইউনিয়নে বিষখালী নদীর তীরে প্রায় ১০০ একর জমি নিয়ে জেগে উঠেছে এক বিশাল চর, যেখানে রয়েছে লক্ষাধিক ছৈলা গাছ। আর ছৈলা গাছের নাম থেকেই জেগে ওঠা এ চরের নামকরণ করা হয়েছে ছৈলার চর। ছৈলা ছাড়াও এখানে রয়েছে আরও নানা প্রজাতির গাছ আর পাখপাখালি। প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা এ চরে রয়েছে নানা সমস্যা। যাতায়াতের কোনো ভালো ব্যবস্থা না থাকায় নৌপথে পর্যটকদের চরে যেতে হয় হাঁটু সমান পানি ও কাদা ভেঙে। এছাড়া বিশুদ্ধ পানি ও শৌচাগার ছাড়াও পর্যটকদের জন্য এখানে নেই কোনো নিরাপত্তা ব্যবস্থা। এখানে সবকিছুই ভালো লাগছে, গ্রাম্য পরিবেশ, কিন্তু আরেকটু উন্নত হলে ভালো হতো। মহিলাদের জন্য পর্যাপ্ত ব্যবস্থা থাকলে খুবই ভালো হতো আমাদের জন্য। ভালো লাগছে, এখানে প্রাকৃতিক পরিবেশ সবকিছুই অনেক সুন্দর। আসার পরে খুব ভালোই লাগতেছে, কিন্তু আসা যাওয়ার জন্য খুবই কষ্ট হয়েছে। আমি মনে করি সরকার যদি এখানে কিছু উন্নয়ন করে, সেক্ষেত্রে প্রতিদিন শত শত পর্যটক এখানে ঘুরতে আসবে। মানে প্রাকৃতিক সৌন্দর্য দেখে ভালো লাগতেছে, কিন্তু একটাই সমস্যা যে এখানে আসার পরে মানে ট্রলার থেকে যে কিভাবে নামবো তাই মানে বুঝতে পারতেছি না। যে একটা ঘাট নাই, এত সুন্দর একটা জায়গা, এত সুন্দর একটা পরিবেশ, কল আছে কিন্তু খাবার ভালো পানি নেই, তারপরে বাথরুম আছে, বাথরুমের সেরকম সুব্যবস্থা নেই। এ বিষয়ে কথা বললে উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, পর্যটকদের সুবিধার্থে ইতোমধ্যে নানা পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। ছৈলার চর একটা অপার সম্ভাবনাময় পর্যটন কেন্দ্র হিসাবে গড়ে তোলার জন্য সরকার বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছে। তারই ধারাবাহিকতায় এখানে আমরা বিভিন্ন অবকাঠামো পর্যায়ক্রমে বিভিন্ন প্রকল্প থেকে এগুলো করব, যাতে বিভিন্ন জায়গায় দর্শনার্থী এসে এখানে স্বাচ্ছন্দ্যে বেড়াতে পারে এবং দেশবাসী তথা সকলের কাছে ছৈলার চরকে সুন্দরভাবে উপস্থাপন করতে পারে। 2015 সালে ছৈলার চরটি জেলা প্রশাসনের পক্ষ থেকে পিকনিক স্পট ও পর্যটন কেন্দ্র হিসেবে ঘোষণা দেওয়া হয়। পরে সেখানে পর্যটকদের জন্য 2টি টয়লেট, একটি গভীর নলকূপ, একটি টল সেট
ও নদীপথে ওঠানামার জন্য সিঁড়ি নির্মাণ করা হলেও বর্তমানে এগুলো ব্যবহারের অনুপযোগী। তাই অবিলম্বে সরকারের পক্ষ থেকে চরটিকে পর্যটন কেন্দ্র হিসেবে ঘোষণা দিয়ে সেখানে পর্যাপ্ত অবকাঠামোগত ব্যবস্থা নেয়ার দাবি পর্যটকদের। প্রাণ কিশোর, বিজয় টিভি নিউজ ডেস্ক। রাস্তার পাশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি সম্বলিত ব্যানার ফেস্টুন লাগানোয় সুনামগঞ্জে যুব মহিলা লীগ নেত্রীর বাড়িসহ বেশ কয়েকটি ঘরবাড়ি ভাঙচুর ও লুটপাট করেছে দুর্বৃত্তরা। এ সময় তাদের হামলায় 4 জন আহত হন। গতকাল রাতে সদর উপজেলার জাহাঙ্গীরনগর ইউনিয়নের কাইয়ারগাঁও গ্রামে এই ঘটনা ঘটে। এ সময় হামলাকারীরা প্রায় 20 লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হয়েছে। মুন্সিগঞ্জের সিরাজদি খান উপজেলায় একটি খাল থেকে অজ্ঞাতনামা এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সিরাজদি খান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা SM জালাল উদ্দিন জানান, সকালে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ঢাকা মাওয়া মহাসড়কের চালতিপাড়া গ্রামের খাল থেকে মরদেহটি উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে 7 থেকে 8 দিন আগে শ্বাসরোধে তাকে হত্যা করা হয়েছে। বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকী উপলক্ষে সোনারগাঁওয়ে এতিম ও দুস্থদের মাঝে শীতবস্ত্র ও খাবার বিতরণ করা হয়েছে। দুপুরে উপজেলার জামপুর ইউনিয়নের বস্তল এলাকায় অবস্থিত এম্পায়ার স্টিল ইন্ডাস্ট্রিজের নিজস্ব প্রতিষ্ঠানে শীতবস্ত্র বিতরণ করেন কোম্পানির কর্ণধার আবুল কালাম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সোনারগাঁওয়ের সাবেক সাংসদ কায়সার হাসনাত, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান কালাম সহ অন্যরা। বিজয় বার্তা শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার। দুর্নীতির কারণে অনেক অর্জন ম্লান হয়ে যাচ্ছে, মন্তব্য স্থানীয় সরকার মন্ত্রীর। 90% সরকারি সেবা ডিজিটালাইজ করতে চায় সরকার। এবং পিকের সঙ্গী 83 জন, পাচারের অর্থ গেছে ভারত, সিঙ্গাপুর, কানাডা। বিজয় বার্তার শেষে আজকের মতো আমি কনুজ সিকদার আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আগামীকাল একই সময় বিজয় বার্তায় নতুন সব খবর দেখতে চোখ রাখুন বিজয় টিভিতে। এছাড়াও আজকের বিজয় বার্তার ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে। আমাদের ইউটিউব হলো youtube.com/BijayTVOfficial এবং আমাদের ফেসবুক পেজ হলো facebook.com/BijayTVLimited। ভালো থাকুন, আল্লাহ হাফেজ।